সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদের রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ২৬তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। মুনা ২ দিন থাকার পরিকল্পনা নিয়ে এসেছিল, থাকলেও ৭ দিন। বকুলের শাশুড়ির জন্যে অপেক্ষা করতে গিয়েই দেরি। কথা ছিল উনি আটপাড়া থেকে ফিরলে মুনা ঢাকায় রওনা হবে। উনি ফিরলেন না। এই ৭ দিনে বকুল পুরোপুরি স্বাভাবিক। রাতে ঘুমোতে আসে মুনার সঙ্গে, খানিকক্ষণ গল্প করেই গভীর নিদ্রায় তলিয়ে যায়। মুনা বলল, তোর অসুখ আমাকে ধরেছে, তুই ঘুমোচ্ছিস আর আমি জেগে আছি, বিশ্রী অবস্থা। বকুলের শরীর একটু ভালো হয়েছে। সবসময় দিশেহারার যে ভাব তার চোখে মুখে লেগে থাকতো তা নেই। জহিরের ধারণা এটা একটা সাময়িক ব্যাপার। মুনা চলে গেলেই বকুল আগের অবস্থায় ফিরে যাবে। এই সন্দেহ মুনার কাছেও অমূলক মনে হয় না। ঢাকায় রওনা হবার আগের দিন মুনা জহিরকে বলল, ওকে আমি সঙ্গে করে নিয়ে যাই জহির, আমার সঙ্গে কিছুদিন থাকুক। আমি ভালো ভালো ডাক্তারদের সঙ্গে কথা বলবো, তুমি নিজেও চলো। জহির গম্ভীর হয়ে বলল, বাড়িঘর ছেড়ে আমার পক্ষে যাওয়া তো সম্ভব না আপা। মা নেই, এত বড় বাড়ি। নেত্রকোনা কোর্টে জমি জমা নিয়ে বেশ কয়েকটা মামলা চলছে, 2 দিন পর পর হিয়ারিং হয়। বেশ তো, তুমি কিছুদিন কষ্ট করে তাহলে থাকো, আমি বকুলকে নিয়ে যাই। আমার মনে হয় এত বড় বাড়িতে একা একা থেকে তার এই ঝামেলাটা হয়েছে। আপনার কাছে গেলেও তো সে একা একাই থাকবে। আপনি যাবেন চাকরিতে, বাবু স্কুলে। আমি মাসখানেকের ছুটি নেব, আমার ছুটি পাওনা আছে। বকুল কি যেতে চাচ্ছে আপনার সঙ্গে? না, সে কিছুই বলেনি, আমিই বলছি। মা ফিরে আসুক, তারপর মার সঙ্গে কথা বলে দেখি। তবে মা রাজি হবেন না। রাজি হবেন না কেন? আপনি একা থাকেন, পুরুষ কেউ নেই, একটা কোনো ঝামেলা যদি হয়। মুনা আর কিছু বলেনি, বাবুকে রেখে ঢাকায় রওনা হয়েছে। সে ভেবেছিল বিদায়ের সময় বকুল খুব হইচই করবে, তেমন কিছু হলো না। বকুল শুকনো মুখে মুনার সুটকেস গুছিয়ে দিল, টিফিন বক্সে খাবার, পানির বোতল। মুনা বলল, যাবার আগে তোকে কয়েকটা কথা বলে যায় বকুল, খুব মন দিয়ে শোন। বকুল ক্লান্ত গলায় বলল, তোমার কিছু বলতে হবে না আপা, তুমি আমার কথা ভেবে মন খারাপ করো না, আমার যা হবার হবে। তোর কিছু হবে না, ভালো থাকবি, সুখে থাকবি। সুখেই তো আছি, খারাপ আছি নাকি? এত বড় বাড়িতে রানীর মতো থাকি, এদের লাখ লাখ টাকা আপা। আমার শাশুড়ির গয়না যা আছে দেখলে তোমার মাথা ঘুরে যাবে। শাশুড়ি থাকলে তোমাকে দেখিয়ে দিতাম, সিন্দুকের চাবি তার কাছে, কাজেই দেখতে পেলে না। গয়না দেখার আমার শখ নেই। বকুল, আমি কি বলছি মন দিয়ে শোন, বস আমার পাশে। বকুল বসল, মুনা তার পিঠে হাত রাখল, শান্ত স্বরে বলল, তুই যা দেখেছিলি তা স্বপ্ন ছাড়া কিছুই না। আমরা স্বপ্ন দেখি না? দেখি, ভয়াবহ দুঃস্বপ্ন দেখি। সেটা ছিল একটা দুঃস্বপ্ন, স্বপ্নটাই তোর কাছে সত্যি বলে মনে হয়েছে। বকুল কিছু বলল না, ছোট্ট নিঃশ্বাস ফেলল। মুনা মৃদু গলায় বলল, একটা স্বপ্নকে কেউ যদি দিনের পর দিন সত্যি ভাবে তাহলে সেটা তার কাছে সত্যি হয়ে যায়। তোর বেলা তাই হয়েছে, বুঝতে পারছিস? পারছি আপা। জহির ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, তোর সমস্যা সে বুঝবে। যে সমস্যাটা তোর হয়েছে তুই একা তার সমাধান করতে পারছিস না, কাজেই জহিরের সাহায্য তোকে নিতে হবে। দুজন মিলে সমস্যার সমাধান করবি। আচ্ছা, করব। মনে থাকবে তো? থাকবে। তো শাশুড়ি এলে তাকে বলে ঢাকায় চলে আসবি, কিছুদিন থাকবি আমার সাথে। উনি রাজি হবেন না? রাজি হবেন। আমি তাকে গুছিয়ে একটা চিঠি লিখেছি, চিঠিটা তোর কাছে দিয়ে যাব,
তুই তোর শাশুড়িকে দিবি, মনে থাকবে? থাকবে। লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। লক্ষ্মী মেয়ে হয়েই তো থাকি। বকুল মুনাকে ট্রেনে তুলে দেবার জন্যে স্টেশনে গেল না। কাউকে চলে যেতে দেখলে তার খুব খারাপ লাগে। এমনকি মুনা যখন বাড়ি থেকে বেরুচ্ছে তখনও সে সামনে পড়ল না, একা একা পুকুর পাড়ে বসে রইল। রাতে খুব সহজ ভঙ্গিতে জহিরের সঙ্গে বকুল ঘুমোতে এলো। খাটে এসে বসল, মুখ ভর্তি পান। জহির মামলার দলিলপত্র দেখছিল। সে ফাইল বেঁধে ফেলল। কাল একটা হিয়ারিং আছে, কিন্তু এখন আর সেই সব নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করছে না। সে সহজ গলায় বলল, একটা পান খাওয়াও তো বকুল, জর্দা দিও না। বকুল পান সাজাতে বসল। আপা চলে যাওয়াতে মন খারাপ? আরও কিছুদিন রেখে দিতে পারলে ভালো হতো। অফিস আছে, আমি আর জোর করলাম না তাই। তাছাড়া এখানে তার ভালোও লাগছিল না। বড় শহরে বেশি দিন থাকলে এরকম হয়, অন্য কোথাও থাকতে ভালো লাগে না। এটাকে বলে কন্ডিশনিং। বকুল হাই তুলল। জহির বলল, ঘুম পাচ্ছে নাকি? পাচ্ছে। খুবই ভালো কথা, শুয়ে ঘুমিয়ে পড়ো। তার আগে একটা কাজ করো, ওষুধ খেয়ে নাও। কি ওষুধ? মাইল্ড একটা ঘুমের ওষুধ। বকুল বিনা বাক্য ব্যয়ে ওষুধ খেয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। জহির বলল, মা এলে তোমাকে ঢাকায় নিয়ে যাব, দুজনে বেশ কিছুদিন কাটিয়ে আসব। আমি নিজেও হাঁপিয়ে উঠেছি। মামলা মোকদ্দমা, জমি জমা এসব আর ভালো লাগে না, কুৎসিত ব্যাপার। বকুল জবাব দিল না। ঘুমিয়ে পড়েছ নাকি? বকুল সাড়া দিল না। জহির অবাক হয়ে লক্ষ্য করল বকুল সত্যি সত্যিই ঘুমোচ্ছে। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে, ঠোঁট কাঁপছে, গাঢ় ঘুমের লক্ষণ। জহির বাতি নিভিয়ে কাগজপত্র নিয়ে পাশের ঘরে চলে গেল। কাগজপত্রগুলি ভালো রকম দেখে রাখা উচিত। দাগ নম্বরে কী সব ওলটপালট আছে নাকি, কিছুই তার মাথায় ঢুকছে না। অনুকূল মুহুরীকে একবার আসতে বলেছিল, সে আসেনি। লোক পাঠিয়ে আরেকবার ডাকাবে না নিজেই যাবে? রাত খুব বেশি হয়নি, 10:35, যাওয়াই উচিত। দাগ নম্বর পর্চা ফোরচা কিছুই মাথায় ঢুকছে না। বকুল ঘুমাচ্ছে, ঘুমাক, এটাও একটা শুভ লক্ষণ। জহির বাড়ি ছেড়ে বেরুবার প্রায় সঙ্গে সঙ্গে বকুল উঠে বসল। ঘর অন্ধকার। বারান্দায় 40 পাওয়ারের একটা বাতি জ্বলছে, তার খানিকটা আলো পর্দার ফাঁকে ঘরে এসেছে। দরজা ভেজানো। খুট করে দরজার ওপাশে শব্দ হলো। বকুল ভয় পাওয়া গলায় বলল, কে? কেউ উত্তর দিল না, কিন্তু মনে হচ্ছে কে যেন খুব সাবধানে দরজা খোলার চেষ্টা করছে। ক্যাচ ক্যাচ করে একটু শব্দ হচ্ছে, আবার থেমে যাচ্ছে। বকুল বলল, কে? কে? দরজার ওপাশ থেকে নিঃশ্বাস ফেলার শব্দ হলো। সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। বাবা ঘরে ঢুকলে ভক করে খানিকটা সিগারেটের গন্ধ নাকে লাগে, অবিকল সেরকম। নিঃশ্বাস ফেলার শব্দ বকুলের চেনা। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে? কে ওখানে? খুব নিচু স্বরে জবাব এলো, প্রায় অস্পষ্ট, কিন্তু বকুলের শুনতে কোনো ভুল হলো না। কেমন আছিস রে মা? ভালো আছি বাবা। তুই এমন রোগা হয়ে গেছিস কেন? আমার ঘুম হয় না, জেগে থাকি। সেটাই তো ভালো, ঘুমোলেই সর্বনাশ হবে রে মা, গলা চেপে ধরবে। বলেছিলাম না? তারপরেও ঘুমিয়ে পড়লি। তুই এত বোকা কেন? তুমি চলে যাও বাবা, আমার ভয় লাগছে। আমাকে ভয় কিসের রে বোকামে? যাকে ভয় পাওয়ার তাকে ভয় পাবি। দরজায় আবার ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। দরজা খুলেও যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে পর্দার ওপাশে চাদর গায়ে রোগা একজন মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একটা হাত রেখেছে পর্দায়।
যেন এক্ষুনি পর্দা ঠেলে সে ভেতরে ঢুকবে। বকুল কাতর গলায় বলল, আমার ভয় লাগছে বাবা, তোমার পায়ে পড়ি, ভেতরে এসো না, বড় ভয় লাগছে। জহির রাত 12টার দিকে ঘরে ফিরে দেখে বকুলের মুখ দিয়ে ফেনা বেরুচ্ছে, সে হাত পা ছুটছে, পুরোপুরি হিস্টেরিয়ার লক্ষণ। ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়াতে হলো। সারা রাত তার পাশে জহির এবং বাবু বসে রইল। জহির কয়েকবারই বলল, তুমি ঘুমিয়ে পড়ো বাবু, আমি তো জেগেই আছি। বাবু নড়ল না, সে খুব ভয় পেয়েছে, মাঝে মাঝে অল্প অল্প কাঁপছে। জহির বলল, বকুলকে কিছুদিনের জন্যে ঢাকায় পাঠিয়ে দেয়াই ভালো, কি বলো বাবু? বাবু তার জবাব দিল না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে। বাকের নেত্রকোনা কোর্ট স্টেশনে নেমেছে ভোর 8টায়। তার সঙ্গে একটা হ্যান্ডব্যাগ, হাতে চিত্রালী পত্রিকা। ময়মনসিংহ রেলওয়ে বুক স্টলে মাসুদ রানা 21 নম্বর কিনেছিল, পড়াও হয়েছে 40 পৃষ্ঠা পর্যন্ত। নামার সময় বইটা ভুলে ফেলে আসায় তার মেজাজ এখন খুবই খারাপ। একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় এসে বইটা হারিয়ে গেল। মাসুদ রানা একজন সুন্দরী স্প্যানিশ তরুণীর ঘরে ঢুকেছে। সেই তরুণীর কাপড় চোপড় ঠিকঠাক নেই, মাখনের মতো শরীরের প্রায় সবটাই দেখা যাচ্ছে। তরুণী মাসুদ রানাকে দেখে হেসে বলল, তারপর রানা আবার দেখা হলো? বলতে বলতে এক ঝটকায় বের করেছে লুগার 59 পিস্তল। মাসুদ রানা নির্বিকার। সিগারেট ধরাতে ধরাতে সে বলল, এমন সুন্দর হাতে অস্ত্র মানায় না, ওটা ফেলে দাও। তরুণী তীব্র স্বরে বলল, নিশ্চয়ই ফেলবো, কিন্তু তার আগে তপ্ত 2টি সীসার টুকরো তোমার মগজে ঢুকিয়ে দেব। এরকম একটা জায়গায় এসে বই ফেলে ট্রেন থেকে নেমে যাওয়ার কোনো মানে হয়? বাকের বিরস মুখে সানগ্লাস চোখে দিল। সানগ্লাস সে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কিনেছে। রাতের বেলা কেনা বলে দেখে শুনে কেনা যায়নি। এখন দেখা যাচ্ছে 2 চোখ 2 রকম রং, একটা হালকা সবুজ, আরেকটা গাঢ় নীল। ঢাকায় ফিরে টান দিয়ে ওই হারামজাদার কান ছিঁড়ে ফেলতে হবে। বাকেরের মুখে খোঁচা খোঁচা দাড়ি। এই অবস্থায় বকুলের শ্বশুরবাড়ি উঠার কোনো মানে হয় না। বাড়ি খুঁজে বের করতে কতক্ষণ লাগবে কে জানে। সারাদিন লেগে যাবে বলেই বাকেরের ধারণা। ঠিকানা ছাড়া হুট করে রওনা হওয়াটা বোকামি হয়েছে, বিরাট বোকামি। বাকের শেভ করার জন্যে নাপিতের দোকানে ঢুকলো। খিদেও লেগেছে। নাস্তা শেষ করে সারাদিনের চুক্তিতে একটা রিক্সা ঠিক করতে হবে। এখানে উপস্থিত হবার অজুহাত হিসেবে সুন্দর একটা গল্পও বানাতে হবে। এলেবেলে কিছু বলে মুনার কাছ থেকে পার পাওয়া যাবে না, ধরে ফেলবে। দারুণ ইন্টেলিজেন্ট মেয়ে। ঠান্ডা মাথায় ভাবা দরকার। মাথা ঠান্ডা করা যাচ্ছে না। বই হারানোর পর থেকে মাথা গরম হয়ে আছে। আজ বুধবার। বুধবার দিনটাই বাকেরের জন্যে খারাপ। নাপিত শেভ করতে গিয়ে খুচ করে গাল কেটে ফেলল। রক্ত পড়ছে সেদিকে লক্ষ্য নেই। পাশের লোকের সঙ্গে খুচরা আলাপ জমিয়েছে। আলাপের বিষয় হচ্ছে পেঁয়াজের শের 20 টাকা। এত দামে পেঁয়াজ এর আগে কখনো বিকায়নি। নাপিত মাথা নেড়ে সুর করে বলছে, বুঝলাম ইয়া ভাই, সোনার দামে পেঁয়াজ বিকায়? হুনছ কোনো দিন 20 টাকার শের পেঁয়াজ? বাকের গলার স্বর যথাসম্ভব সংযত করে বলল, এই যে দাড়িওয়ালা ভাই, গাল কেটে তো রক্তারক্তি করেছেন, তার উপর খেজুরে আলাপ জুড়েছেন। আর একটা কথা যদি বলেন, যে খুর দিয়ে গাল কেটেছেন সেই খুর দিয়ে পেট ফাঁসায় দেব। হতভম্ব নাপিত বলল, কি কন আপনি? একেবারে খাঁটি কথা বলি, মুখ দিয়ে আর যেন একটা শব্দ বের না হয়। যদি হয় জিপ টান দিয়ে ছেড়ে ফেলব। মনের রাগ খানিকটা বের হয়ে যাওয়ায় বাকের একটু আরাম পেল। গাল কাটার দুঃখটাও বেশ কমে গেল। প্রচণ্ড একটা চড় বসিয়ে দিতে পারলে আরও কমত। তবে নতুন জায়গা, হাব ভাব না বুঝে কিছু করা ঠিক না। বাকের চা নাস্তা খেয়ে বাড়ি খোঁজার কাজে নামল। বুড়ো কিন্তু গায়ে শক্তি আছে এমন একজন রিক্সাওয়ালা খুঁজে বের করল। ঠিকানা জানা নেই এমন একটা বাসা খুঁজে বের করবে, 50 টাকা চুক্তি।
সারাদিন লাগলে সারাদিন ঘুরবে, খাওয়ার খরচ আমার। এই নাও টাকা। নগদানক্তি কারবার ভালো। বিরাট বড় বাড়ি। সে বাড়ির ছেলে ডাক্তার, বিয়ে করেছে ঢাকায়। স্ত্রীর নাম বকুল, ডাক্তার ছেলে নাম জহির। আল্লাহর নাম নিয়ে শুরু করো। বুড়ো রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলল না। উল্কার বেগে খানিকক্ষণ রিক্সা চালিয়ে বলল, নামেন। এই বাড়ি। বলো কি তুমি, এই বাড়ি? হ, উকিল স্যারের বাড়ি, ছেলে ডাক্তার, নাম জহির। বলো কি, জেনে শুনে 50 টাকা নিলে? জোর করে নেই নাই মিয়া ভাই, আপনি দিছেন। বলার কিছুই নেই, কিন্তু বাকেরের গা জ্বলছে। আজ বুধবার, এই জাতীয় কাণ্ড যে ঘটবে তা তো সে জানত। নেত্রকোনা শহরের সমস্ত রিক্সাওয়ালার উপর তার মেজাজ খারাপ হয়ে গেল। আবার দাঁত বের করে হাসছে। খবরদার, নো লাফিং। বিদায় হয়ে যাও, বিদায়। বাকের কল্পনাও করেনি কি প্রচণ্ড সমাদর তার জন্যে অপেক্ষা করছে। সে কে? কেউ না, বলতে গেলে একজন রাস্তার ছেলে, জেল হাজত খাটা লোক। এই বাড়ির সাথে তার সম্পর্ক কি? কোনোই সম্পর্ক নাই। আপদ বিপদে ছুটে এসেছে, সে তো সবখানেই যায়, তাতে কি? তবু সে যখন সংকুচিত ভঙ্গিতে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো এবং বিশাল বাড়ি দেখে খানিকটা ঘাবড়েও গেল, ঠিক তখন দোতলা থেকে বকুল তীক্ষ্ণ স্বরে চেঁচালো, কে? বাকের ভাই না? পর মুহূর্তেই ছুটতে ছুটতে সিঁড়ি ভেঙে নেমে এলো। বিস্মিত গলায় বলল, ও মা, কি আশ্চর্য! সত্যি তো বাকের ভাই। আপনি কোত্থেকে? কাজে যাচ্ছিলাম, পথে নেত্রকোনা পড়ল, ভাবলাম। ইস, আর 2 দিন আগে এলে মুনা আপার সঙ্গে দেখা হয়ে যেত। মুনা আপা পরশু সকালেও ছিল। বাকেরের মনটা খারাপ হয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, মুনা এখানে ছিল? বলিস কি, জানতাম না তো। তোর এই অবস্থা কেন? স্কেলিটন হয়ে গেছিস, কঙ্কাল। আমার ঘুম হয় না বাকের ভাই। ঘুম হবে না কেন? কি কথাবার্তা বলছিস? স্লিপ না হবার কি আছে? বিছানায় শুলেই স্লিপ অটোমেটিক চলে আসে। জহির বাসায় ছিল না। বকুল বাবুকে পাঠালো খোঁজ নিয়ে আসতে। জহির বিরাট এক কাতল মাছ কিনে আনলো। দুপুরে তার পাতে প্রকাণ্ড মাছের মাথা দেয়া হলো। গরম ভাত ঠান্ডা করার জন্যে পাখা নিয়ে বসল বকুল। এত আগ্রহে এত যত্নে কেউ কোনোদিন তাকে খাওয়ায়নি। কেন তাকে এত যত্ন করবে? সে কেউ না, রাস্তার ছেলে, হাজত খাটা লোক। বাকেরের চোখে পানি এসে গেল। সে ধরা গলায় বলল, তোরা নেত্রকোনার লোক, এত ঝাল খাস? আশ্চর্য, ঝালের চোটে চোখে পানি এসে গেছে, এর মধ্যে আবার মরিচে কামড় পড়েছে। বকুল লজ্জিত গলায় বলল, বাকের ভাই, একটু দেখে খান, এর সঙ্গে একটু ডাল নিন, ঝাল কম লাগবে। রান্না কেমন হয়েছে বাকের ভাই? উত্তম হয়েছে, অতি উত্তম। আমি রেঁধেছি। ভালো হয়েছে, খুবই ভালো, নাম্বার 1 হয়েছে। বাকেরের চোখ থেকে টপ করে 1 ফোঁটা পানি তার প্লেটে পড়ে গেল। ভাগ্যিস কেউ দেখতে পেল না। রাতে কি খাবেন বাকের ভাই? যা খেতে চান বলুন, রাঁধবো আমি। পাগল হয়ে গেলি নাকি? বিকালে ট্রেন ধরব, মেলা কাজ ঢাকায়। আপনার কি কাজ আমার জানা আছে, যখন যেতে দেব তখন যাবেন, তার আগে না। বকুল বড় একটা মাছের পেটি পাতে তুলে দিল। বাকেরের চোখ আবার ভিজে উঠছে। মমতা পেয়ে তার অভ্যেস নেই, অল্পতেই সে কাতর হয়ে পড়ে, মন হু হু করে। বাকের বাড়িঘর দেখে মুগ্ধ, জহিরের ব্যবহারে মুগ্ধ, বকুলের ভালোবাসায় মুগ্ধ, বাড়ির পেছনের বাঁধানো পুকুরের সাইজ দেখে সে মুগ্ধ। দুপুরে তার ঘুমিয়ে অভ্যেস নেই। ছিপ ফেলে সারা দুপুর পুকুর ঘাটে বসে রইল, সঙ্গে বাবু। কেমন ঘাই দিচ্ছে দেখেছিস? মাছে পুকুর ভর্তি, চার বানিয়ে ফেলতে হবে। চার কি করে বানায় আপনি জানেন? মেথি ফেথি কিসব দিতে হয় দেখি, আগামীকাল জোগাড় যন্ত্র করে ছিপ ফেলব।
মাছ মারা সহজ ব্যাপার না, বুঝলি? খুবই শক্ত, খুবই হার্ড কাজ, ভেরি হার্ড। আজ বুধবার, মাছ ধরা পড়ার কথা নয়, কিন্তু কি আশ্চর্য, সন্ধ্যার আগে আগে 1.5 ওজনের একটা মৃগেল মাছ ধরা পড়ল। বাকের আবেগ জড়িত গলায় বলল, নেত্রকোনা জায়গাটা খুবই ভালো, বুঝলি বাবু? অসাধারণ একটা জায়গা, বাংলাদেশের মধ্যে 1 নম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নো ডাউট। খুব ভালো জায়গায় বকুলের বিয়ে হয়েছে, খুবই ভালো জায়গা, গুড প্লেস। বাকেরের প্রতি বকুলের উৎসাহের বাড়াবাড়ি জহিরের ভালো লাগছে না। সে যা হইচই করছে তাতে যে কেউ বিরক্ত হবে। রাতে পোলাওয়ের ব্যবস্থা হয়েছে, মুরগি জবাই করা হয়েছে, অথচ দুপুরের মাছের প্রায় সবটাই আছে। এ সমস্তই হচ্ছে অসুস্থতার লক্ষণ, অথচ অসুস্থতার কোনো ভিত্তি নেই, এবং অসুখটা এমন যে কারোর সঙ্গে আলাপও করা যায় না। গত 2 রাত ধরে বকুল আলাদা শুচ্ছে, আলাদা মানে আলাদা ঘর। সন্ধ্যা হতেই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু ঘুমায় না, জেগে থাকে। যতবার জহির নিজের ঘর থেকে বের হয় ততবারই বকুল তীক্ষ্ণ কণ্ঠে বলে, কে কে? আমি, ভয় নেই। ও আচ্ছা। বাতি নিভিয়ে শুয়ে পড়ো বকুল। আচ্ছা। বাতি নিভে যায়, কিন্তু বকুল ঘুমায় না, জেগে বসে থাকে। এই যন্ত্রণার কোনো মানে হয়? যতই সময় যাচ্ছে অবস্থা ততই খারাপ হচ্ছে। কিছুদিন পর হয়তো কাউকে চিনতে পারবে না। মুনা আপার সঙ্গে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়াই উচিত ছিল। জহির নিজে যেতে পারছে না, মামলা মোকদ্দমায় অস্থির হয়ে যাওয়ার জোগাড়। জহির কি করবে ভেবে পেল না। বাকের 5 দিন কাটিয়ে দিল। এই 5 দিনে সে যে সমস্ত কাজকর্ম করল তার মধ্যে আছে পুকুরের কচুরিপানা পরিষ্কার, বাড়ির পেছনের জঙ্গল পরিষ্কার, 2টি সাপ মারা। এই সাপ 2টি জঙ্গল পরিষ্কারের সময় বের হয়ে এসেছিল। সন্ধ্যাগুলিও বাকেরের খুব ভালো কাটছিল। বাড়ির কাছেই যুব নাট্য দলের অফিস, সেখানে পথের সন্তান নাটকের রিহার্সেল হয়। বাকের গত 4 রাত ধরে রিহার্সেলে উপস্থিত। যুব নাট্য দলের লোকজন ঢাকার এই মানুষটির গভীর আগ্রহে খুবই খুশি। নাট্যকারের বয়স অল্প, সে নিজেও বাকেরকে খুব খাতির করে। যাওয়া মাত্র চেঁচিয়ে বলে, বাকের ভাইকে চা দাও, বিনা দুধে। নাটকে হাস্যরসাত্মক অংশগুলি বাকেরের খুবই পছন্দ। যতবারই হাসির অংশগুলি হয় বাকের ঘর ফাটিয়ে হাসে। নাট্যকার এবং নাটকের লোকজন তাতে বড়ই উৎসাহিত হয়। বাকেরের ধারণা এটা একটা অসাধারণ নাটক, এবং ঢাকার কোনো নাটকের দল এদের ধারে কাছেও আসতে পারবে না। বাকেরের ইচ্ছা হচ্ছে 1 মাস পর যখন নাটক হবে তখন সে উপস্থিত থাকে। সে তার ইচ্ছা ব্যক্তও করেছে। নাট্যকার অত্যন্ত অবাক হয়ে বলেছে, কি বলেন বাকের ভাই, আপনাকে ছাড়া নাটক হবে নাকি? আপনাকে ঢাকা থেকে ধরে নিয়ে আসবো না? ভেবেছেন কি আমাদের? তাদের আন্তরিকতায় বাকেরের মনটা অন্যরকম হয়ে যায়, বড় উদাস লাগে। বাকেরের আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারল না। ঢাকায় চলে আসতে হলো, কারণ বকুলের অবস্থা খুবই খারাপ। তাকে ঢাকায় নিয়ে যাওয়া দরকার। জহির যেতে পারছে না, তার মামলার তারিখ পড়েছে। বকুলের যে বিরাট একটা অসুখ এটা বাকের বুঝতেই পারেনি। তার ধারণা ঠিকমতো খাওয়া দাওয়া না করায় এই হাল হয়েছে। ট্রেনে ওঠার পর বকুল যখন ফিসফিস করে বলল, আপনি আশায় জীবনটা রক্ষা হয়েছে বাকের ভাই। বাকের তখন অবাক হয়ে বলল, কি বলছিস তুই? সত্যি বলছি, আমাকে মেরে ফেলতো। কে মেরে ফেলতো? জহির। তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? পাগল হব কেন, সত্যি কথা বলছি। ও আমাকে গলা টিপে মেরে ফেলতে চায়। চুপ করে থাক, নয়তো চড় দিয়ে চাপার দাঁত ফেলে দেব। বকুল চুপ করে গেল এবং কিছুক্ষণের মধ্যে জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাকেরের দুশ্চিন্তার সীমা রইল না। ভালোই ভালোই ঢাকা পৌঁছতে পারলে হয়। ঢাকায় পৌঁছে দেরি করা যাবে না, ডাক্তারের কাছে ছোটাছুটি শুরু করতে হবে। মুনা একা কদিক সামলাবে?
ভাগ্যিস সে সময় মতো ছাড়া পেয়েছিল। এখনো হাজতে থাকলে তো বিরাট প্রবলেম হয়ে যেত। বাকেরের জন্যে ট্রেনে কেউ কোনো সাড়া শব্দ করতে পারল না। কেউ সামান্য কথা বললেও বাকের চেঁচিয়ে ওঠে, মরণাপন্ন রুগী নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? মা বোন তো আপনাদেরও আছে, রোগ শোক তো আপনাদেরও হয়, নাকি হয় না? এ প্রচণ্ড ভিড়েও সে বেঞ্চ খালি করে বকুলকে শুইয়ে দিল এবং সারা পথ একটা খবরের কাগজ দিয়ে হাওয়া করতে লাগলো। একজন বুড়ো মতো যাত্রী একবার জিজ্ঞেস করল, ওনার কি হয়েছে? বাকের বিরক্ত মুখে বলল, তা দিয়ে আপনার কোনো দরকার আছে? বুড়ো চুপ করে গেল। ঢাকায় পৌঁছে বকুল পুরোপুরি সুস্থ, যেন তার কিছুই হয়নি। মুনার ক্ষীণ সন্দেহ হলো অসুখের ব্যাপারটা পুরোপুরি বানানো, বকুলের একটা চমৎকার অজুহাত। বাকেরের অবশ্যই খুব সুবিধা হয়েছে, দিনের মধ্যে 3-4 বার আসছে। রুগীর খোঁজ নিতে এলাম মুনা, অবস্থা কেমন? মুনা বিরক্ত হয়ে একবার ঝাঁঝিয়ে ওঠে, আপনি বড় ঝামেলা করেন বাকের ভাই। সকালবেলাতে একবার দেখে গেলেন বকুল সুস্থ, এই 3 ঘন্টার মধ্যে আবার কি হবে? তবু একটু খোঁজ নেয়া, মনের মধ্যে একটা টেনশন থাকে। টেনশনের কিছু নেই বাকের ভাই, যদি কিছু হয় আপনাকে খবর দেব, দয়া করে বিরক্ত করে মারবেন না। আমি বিরক্ত করি কেন? আপনি নিজে বুঝেন না? আচ্ছা, আর করব না। মুখ কালো করে বাকের চলে যায়। মনটা অসম্ভব খারাপ হয়। জলিল মিয়ার স্টলে 3 কাপ চা খেয়ে ফেলে, মনস্থির করে ফেলে আর না, কি দরকার, যাদের ব্যাপার তারা বুঝবে। তবু সন্ধ্যার পর মনে হয় খোঁজ নেয়া বিশেষ প্রয়োজন। 2টা মেয়ে মানুষ একা একা থাকে, কত রকম সমস্যা হতে পারে। সন্ধ্যার পর দরজায় টোকা দেয়। মুনা গম্ভীর মুখে দরজা খোলে, বাকেরকে দেখেও কিছু বলে না। দরজা টরজা ভালো করে বন্ধ করে ঘুমোবে, চুরি হচ্ছে, দেশে বাস করা মুশকিল। রাগ করতে গিয়েও মুনা রাগ করতে পারে না, হেসে ফেলে। বাকের বিস্মিত হয়ে বলে, হাসো কেন? কেন হাসি তা বোঝার ক্ষমতা আপনার নেই বাকের ভাই। বসুন, চা খাবেন? খাবো। মুনা চা বানাতে যায়, বাকের বসে থাকে, তার বড় ভালো লাগে।